প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। অপসনিন ফার্মার সৌজন্যে বিশ্ব অ্যাজমা দিবস উপলক্ষে বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, আজকে বিশ্ব অ্যাজমা দিবস উপলক্ষে এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে বিশেষ অতিথি হিসেবে আজ যোগ দিয়েছেন ডক্টর জালাল মহসিন উদ্দিন, সহযোগী অধ্যাপক, বক্ষব্যাধি, যক্ষ্মা ও মেডিসিন বিশেষজ্ঞ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। এবং আমাদের সাথে আজ আরও যোগ দিয়েছেন ডক্টর গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভুইয়া, সহকারী অধ্যাপক, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য। বিশ্ব অ্যাজমা দিবস উপলক্ষে আমাদের আজকের এই আয়োজন। একেবারে শুরুতে জানতে চাই আপনার কাছে যে এবারের এই বছরের এই যে অ্যাজমা দিবস আমরা পালন করছি, প্রতিপাদ্য বিষয়টি কি? এবারকার প্রতিপাদ্য বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং সময়ের সাথে যে সঙ্গতিপূর্ণ এটা বলা যায়। বলা হয়ে থাকে যে ইনহেল ওষুধগুলা সব ধরনের অ্যাজমা রোগীদের কাছে পৌঁছে দেওয়া। আমাদের দেশে যেটা সমস্যা সেটা হলো তার যে অ্যাজমা হয়েছে রোগী সে নিজেও জানে না, আবার জানলেও সে এমন সব ওষুধ গ্রহণ করে যেটা আসলে বৈজ্ঞানিক চিকিৎসার মধ্যে পড়ে না, অথবা আংশিক চিকিৎসা, যেটা অ্যাজমা রোগকে দিনকে দিন আরও জটিল করে তোলে। তো সেই ক্ষেত্রে যদি বৈজ্ঞানিক ওষুধ বা বৈজ্ঞানিক ভিত্তিতে আমরা যদি ওষুধ দিতে চাই তাহলে অবশ্যই ইনহেলার ব্যবহার করতে হবে। বলা হয়ে থাকে অ্যাজমা চিকিৎসার মূল স্তম্ভ হলো ইনহেল কর্টিকোস্টেরয়েড স্বল্প মাত্রায় আপনার ফুসফুসে পৌঁছে দেওয়া, এবং এটা আসলে ইনহেলার ছাড়া সম্ভব না কোনোভাবেই। আমাদের দেশের সাধারণ মানুষের একটা ধারণা রয়েছে যে ইনহেলার হয়তো এটা শেষ চিকিৎসা। এই চিকিৎসা যদি আমরা অভ্যস্ত হয়ে যাই তাহলে আর বাঁচার উপায় নাই। কিন্তু আমি বলবো যে যত তাড়াতাড়ি এই ইনহেলার যদি শুরু করা যায় তাহলে তার কিন্তু অ্যাজমাটা সুনিয়ন্ত্রিত হবে এবং জটিলতা দেখা যাবে না। দেখা যায় যে স্বল্প পরিমাণ ওষুধ এটা সহজেই আমরা ফুসফুসে সরাসরি পৌঁছে দিতে পারি। এর ফলে অ্যাকশনটা খুব ভালো হয় এবং পার্শ্ব প্রতিক্রিয়া কম হয়। তো আমি যেটা বলতে চাই যে ইনহেলার ডিভাইস আপনারা হয়তো অনেকেই দেখেছেন। আমার হাতে এই মুহূর্তে আমি জাস্ট দর্শকদের কোনগুলাকে ইনহেলার বলে সেটাকে আমরা দেখাতে যাচ্ছি। এটা হলো ইনহেলারের একটা ধরন, যেটাকে বলে মিটার ডোজ ইনহেলার। আরেকটা আছে ড্রাই পাউডার ইনহেলার। এরকম আপনারা হয়তো বিভিন্ন ওষুধের দোকানে এগুলা দেখতে পারবেন। তো এই ডিভাইসগুলোর মাধ্যমে সম্ভব হলো খুব স্বল্প পরিমাণে সুনির্দিষ্টভাবে ওষুধটা ফুসফুসে পৌঁছে দেওয়া সম্ভব, যার ফলে রোগটা আসলে ভালোভাবে নিয়ন্ত্রিত হয় এবং জটিলতা কম দেখা দেয়। কিন্তু আমরা যদি অবৈজ্ঞানিকভাবে খাবারের ওষুধ বা শুধু ওগুলোর উপর নির্ভরশীল হই, সেটা কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি এবং আপাতত কিছুটা সিমটম রিলিফ হলেও দেখা যায় যে আলটিমেটলি কিন্তু অ্যাজমা ভালো নিয়ন্ত্রণ থাকে না। ফলে দিনকে দিন অ্যাজমা আরও জটিল অবস্থায় রূপ ধারণ করে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। এবারের প্রতিপাদ্য বিষয়টি আপনার কাছ থেকে শুনলাম। এবার একটু আপনার কাছে জানতে চাই, আমরা অ্যাজমা নিয়ে আরও অনেক কিছু শুনবো, তবে আমাদেরকে যদি একটু পুরো বিশ্বের এবং সাথে সাথে বাংলাদেশের প্রেক্ষাপট, আমরা আসলে কত রোগী অ্যাজমায় পাই এবং এই বছর আসলে কিভাবে আমরা পালন করছি এই দিবসটি, যাতে আসলে আমরা সেই রোগীগুলোকে গুরুত্বপূর্ণ মেসেজ দিতে পারি, এ ব্যাপারে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। বিশ্ব অ্যাজমা নিয়ে যে সংস্থাটি কাজ করে সেটা হলো জিনা, গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা। জিনার তত্ত্বাবধানে এই বছর প্রায় 120টির বেশি দেশ আজকে ওয়ার্ল্ড অ্যাজমা ডে পালন করছে। প্রতি মে মাসের প্রথম মঙ্গলবার ওয়ার্ল্ড অ্যাজমা ডে পালন করা হয়। এবারের প্রতিপাদ্য তো শুনেছেন, মেক ইনহেল ট্রিটমেন্ট অ্যাক্সেসেবল টু অল, মানে সবার জন্য ইনহেল চিকিৎসা সহজলভ্য করে তোলা। সেই প্রেক্ষাপটে আপনারা আরেকটা জিনিস জানবেন যে পৃথিবীতে প্রায় 40 কোটি লোক অ্যাজমাতে আক্রান্ত আছে এবং প্রতি বছরে প্রায় 5 লাখ লোক কিন্তু অ্যাজমাতে মারা যাচ্ছে। তাইলে এই বিষয়টি মাথায় রেখে প্রতি বছর অ্যাজমা দিবস পালন করা হয়, যাতে পেশেন্টদের মধ্যে, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, পাশাপাশি যারা আমরা চিকিৎসার সাথে নিয়োগ আছি তারাও যাতে বিভিন্ন সায়েন্টিফিক পেপার, ওয়ার্কশপ এর মাধ্যমে অ্যাজমা সম্পর্কে আরও বেশি জানি। পৃথিবীর মানে বাংলাদেশেও এবার অ্যাজমা দিবস পালন হচ্ছে। আমি বাংলাদেশ চেস্ট অ্যান্ড হার্টের মহাসচিব। আমরা বক্ষব্যাধিতে অ্যাজমা দিবসটি আজকে পালন করেছি, প্রথমে বেলুন উড়িয়ে, তারপরে আমরা চিকিৎসক, নার্স এবং কর্মকর্তারা নিয়ে একটা র্যালি করি। র্যালির পরে তারপরে ওইখানে একটি সায়েন্টিফিক সেশন করি। সায়েন্টিফিক সেশনে ছিল যে আমরা যে ডিফারেন্ট ইনহেল ডিভাইস আছে সেগুলি সম্পর্কে আমরা সচেতন করা, কখন কোন ডিভাইস ইউজ করব সেই জিনিসগুলি আমরা শেয়ার করা, নলেজ শেয়ার করা, যার ফলে
আমাদের মধ্যেও সেই ইয়েটা বেড়ে যাচ্ছে এবং পাশাপাশি আমরা রোগীদের জন্য এটা কাজে লাগাতে পারবো। অনেক ধন্যবাদ। আমাদের কি কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে আপনি সেই ব্যাপারগুলো আমাদেরকে জানিয়েছেন। এবার আমরা একটু অ্যাজমা নিয়ে জানাতে চাই আমাদের সাধারণ দর্শকদেরকে। আপনি যেটা বলছিলেন যে অ্যাজমার ক্ষেত্রে কিন্তু অনেক সময় রোগীরাই বুঝতে পারে না যে তার আসলে অ্যাজমা আছে বা উপসর্গটা যে অ্যাজমার কারণে হচ্ছে সেটা সে বুঝতে পারে না। যদি বিস্তারিত একটু বলতেন যে কি কি ধরনের উপসর্গ দেখা যায় একজন অ্যাজমা রোগীর? অ্যাজমা রোগটা কিন্তু যে কোনো বয়সে হতে পারে। একজন বয়স্ক লোক যদি মনে করেন না এটা অ্যাজমা না, অথবা একটা বাচ্চার মা যদি মনে করেন না বাচ্চার অ্যাজমা হয়নি, সেটা কিন্তু আসলে একটা অনুমান ভিত্তিক ধারণা। তো তাদের মানে জ্ঞাতার্থে আমি বলছি যে মূল সিমটম যেগুলি বা লক্ষণ যেগুলি, সেটা হলো যেরকম কাশি হওয়া, এবং এক্ষেত্রে যেটা হয় সাধারণত দীর্ঘস্থায়ী একটা শুকনা কাশি হয়, সাধারণত কফ বের হয় না, এই ধরনের একটা কাশি। এবং এই কাশিগুলো দেখা যায় যে বিভিন্ন অ্যালার্জিক পরিবেশে, যেমন ধুলাবালি যদি থাকে অথবা ফুলের পোলেন যদি থাকে, বায়ু দূষণ যদি থাকে, এই কাশিটা বেড়ে যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় শীত গ্রীষ্মের তারতম্যেও এই কাশিগুলো অনেক ক্ষেত্রে বাড়ে। তো এটা হলো শুকনা কাশি হতে পারে, এটা যে কোনো বয়সে হতে পারে। তারপরে দেখা গেল যে কারো কারো শ্বাসকষ্ট হয়। তো শ্বাসকষ্টটা এটা দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট হতে পারে, আবার যখন অ্যাজমা অ্যাটাক হয় তখনও শ্বাসকষ্ট হতে পারে। যেরকম অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু ট্রিগার ফ্যাক্টর, যেরকম আমরা বললাম ধুলাবাড়িতে শ্বাসকষ্টটা বাড়তে পারে, আবার কারো কারো ক্ষেত্রে পরিশ্রম করলে শ্বাসকষ্টটা বাড়তে পারে। আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তার কাজের পরিবেশে ফিরে গেলে সেখানেও তার শ্বাসকষ্টটা বিভিন্ন কারণে বাড়তে পারে। তো দুই নম্বর লক্ষণ হলো এই শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট বিভিন্ন কারণে হয়, তবে অ্যাজমার অন্যতম লক্ষণ হলো একটা শ্বাসকষ্ট। রুগীর বুকের থেকে শব্দ হয়, হ্যাঁ, একটা বাঁশির মতো শব্দ, অথবা অনেক সময় গ্রামের মহিলারা বা ইয়ারা বলে একটা মুরগির বাচ্চার মতো চি করে শব্দ হয় বুকের মধ্যে। তো এটাকে বলে হুইজ। এরকম হুইজিংটা অনেক সময় আমরা বাইরে থেকেও শুনতে পারি। রুগী বলে যে আমার বুকে যখন শ্বাসকষ্ট হয় সাথে এরকম হুইজ হতে থাকে। এছাড়া রুগী কমপ্লেন করে যে আমার বুকটা ভার হয়ে থাকে, বুকটা চেপে চেপে থাকে। এই ধরনের লক্ষণগুলা কিন্তু অ্যাজমায় হতে পারে। অ্যাজমার সাথে সাথে কিছু রিলেটেড ডিজিজ আছে, সেগুলোর লক্ষণও কিন্তু অনেক সময় প্রকাশ পায়। যেরকম কারো কারো অ্যালার্জিজনিত সর্দি থাকে, দেখা যায় যে দীর্ঘস্থায়ী সর্দি, অনেকদিন যাবত সর্দি ভালো হচ্ছে না, নাক বন্ধ হয়ে যাচ্ছে। আবার নাক বন্ধ হয়ে কারো কারো দেখা যায় যে সাইনোসাইটিসের সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলো থাকতে পারে অ্যাজমার সাথে। আবার কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি কন্ডিশনে যেরকম চোখ লাল হয়ে যায়, চোখ চুলকায়, এই ধরনের অ্যালার্জিক কনজেনিভাইটিসও কিন্তু অনেক ক্ষেত্রে হতে পারে। আবার কারো কারো এই অ্যাজমার 4টা লক্ষণের সাথে সাথে স্কিনের সমস্যা থাকতে পারে। দেখা গেল যে কারো কারো এক্সিমা হচ্ছে। এই ধরনের লক্ষণগুলোও কিন্তু অ্যাজমার সাথে থাকতে পারে। এই ধরনের এক বা একাধিক এইসব লক্ষণ যদি থাকে, তাহলে আমাদের আসলে ধরে নিতে হবে যে আমার অ্যাজমা থাকতে পারে। এবং তখন তাদের উচিত একজন আন্দাজে চিকিৎসা না নিয়ে একজন বক্ষবিধি বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে তার যে অ্যাজমা হয়েছে কিনা এই ব্যাপারে সুনির্দিষ্ট হওয়া। কারণ যত তাড়াতাড়ি আমরা এই অ্যাজমা চিকিৎসা শুরু করব, তত কিন্তু একটা ভালোভাবে নিয়ন্ত্রিত হবে এবং জটিলতা দেখা দিবে না। অনেক সময় রোগীরা অনেক দেরিতে দীর্ঘদিন লক্ষণগুলিতে ভুগতে থাকলেও ডাক্তারদের কাছে আমাদের অনেক পরে আসে, যার ফলে তারা অনেক অ্যাজমা জটিল রূপ নিয়ে আসতে পারে। সুতরাং এই লক্ষণগুলো মনে রাখুন এবং আর্লি ডিটেকশনের জন্য একজন বক্ষবিধি বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং দ্রুত চিকিৎসা শুরু করুন, যাতে আপনার অ্যাজমাটা সুনিয়ন্ত্রিত হয়। আমরা কিন্তু একটি লক্ষণ শুনলাম যে শ্বাসকষ্ট, তবে শ্বাসকষ্ট ছাড়াও কিন্তু আরও অনেকগুলো লক্ষণ শুনলাম অ্যাজমার। শ্বাসকষ্টর অন্য আরও কিছু কারণও থাকতে পারে, কিন্তু অনেক রোগী দেখা যান বা অনেক সাধারণ মানুষ তারা মনে করেন যে শ্বাসকষ্ট হলেই সেটা অ্যাজমা। এ ব্যাপারে একটু আপনার কাছে জানতে চাই যে শ্বাসকষ্টের অন্যান্য কারণগুলো কী কী এবং কিভাবে আসলে একজন সাধারণ মানুষ উনি ধারণা করতে পারবেন যে এই শ্বাসকষ্ট কি অ্যাজমার জন্য হচ্ছে নাকি অন্য কোনো রোগের কারণে হচ্ছে। আমরা যখন পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে আসি, আমি বিশেষ করে মাথায় রাখি শ্বাসকষ্ট মানে অ্যাজমা না। তখন আমার আই খুলে যাবে, তার অন্য কারণও অ্যাজমা হচ্ছে আর শ্বাসকষ্ট হচ্ছে কিনা সেটা বোঝা যাবে। অ্যাজমা হলো একটা রোগ, শ্বাসকষ্ট হলো একটা উপসর্গ। সেই উপসর্গটা অ্যাজমা ছাড়াও আমাদের ফুসফুসের কিছু ডিজিজ এবং ফুসফুসের বাইরের কিছু ডিজিজ হয়। যেমন আমাদের ফুসফুসে সিওপিডি আছে, যেটা বিশেষ করে স্মোকিংয়ের সাথে রিলেটেড আছে। তারপরে নিউমোনিয়া তো শ্বাসকষ্ট হচ্ছে। তারপরে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সুস্থ লোক তার সাইকোলজিক্যাল, আমরা বলি সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন, কোনো পেনিক বা সাইকোজেনিক কোনো দুশ্চিন্তা বা হঠাৎ করে কোনো বিষয় নিয়ে বেশি চিন্তা করলে তখন দেখা যায় যে এই জিনিসটা হয়ে যায়।
তারপরে আরও রোগ আছে একটা কমনলি, যেটা বয়স্কদের বা যাদের প্রেশার থাকে, হার্টের সমস্যা থাকে, তাদের হার্ট ফেলিওর হয়। হার্ট ফেলিওরও কিন্তু শ্বাসকষ্ট নিয়ে দেখা যায়। ক্রনিক রেনাল ফেলিওর আছে, সেটাও তো দেখা যায়। শিশুদের মধ্যে আরেকটা বড় জিনিস আমরা বলি যে ফরেন বডি, কমন জিনিস অনেকে, যে সুস্থ বাচ্চা হঠাৎ শ্বাসকষ্ট নিয়ে আসছে, তখন আমাদের মাথায় রাখতে হবে তার ফরেন বডি হয়েছে কিনা। এখন এগুলিকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে যে আসলে তার ডিজিজটা কি। অ্যাজমা কিন্তু যে কোনো বয়সে হয়। ডক্টর জালাল মহসিন যে উপসর্গগুলি বলল, সেই উপসর্গের সাথে আমরা আরও কিছু দেখি যে উপসর্গগুলি বিশেষ করে কখন হয়। অ্যাজমার উপসর্গগুলি বিশেষ করে রাতের বেলা বা সকালবেলা, আমরা বলি আর্লি মর্নিং, এবং দিন যত বাড়তে থাকে অ্যাজমার উপসর্গগুলি কমে যায়। এটা আমরা একটা ধরি যে এটা একটা ডিফারেন্সিয়েশন পয়েন্ট। আরেকটা হলো যে অ্যাজমার শ্বাসকষ্ট যেটা হয়, এটা কিন্তু সে যখন ডিজিজ কন্ট্রোল হয়ে যায় সে সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে গেলে তখন তার কোনো সিমটমে থাকে না। এটাকে আমরা বলি সিমটম ফ্রি ইন্টারভ্যাল। অ্যাজমাতে একটা সিমটম ফ্রি ইন্টারভ্যাল থাকে। আরেকটা জিনিস আমরা বলি যে কনকমিটেন্ট ডিজিজ, কিছু সাথে অ্যাজমার সাথে যদি অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক কনজাংটিভাইটিস, অ্যাটোপিক ডার্মাটাইটিস এগুলি থাকে, তখন অ্যাজমার ফেভারে আমরা বলি। আরেকটা আমরা ফ্যামিলি হিস্ট্রি নেই যে তার ফ্যামিলিগত আছে কিনা, কারণ অ্যাজমা একটা মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজ, যেটাকে জেনেটিক এবং এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স থাকে। কারোর যদি বাবা মা ভাই বোনের অ্যাজমা থাকে, তখন দেখা যায় যে তার যদি আর্লি লাইফে শ্বাসকষ্ট থাকে, তখন অ্যাজমা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এইভাবে আমরা তারপরে আমরা যখন ফুসফুস চেক করি, তখন এক ধরনের শব্দ পাই যেটা অ্যাজমার ফেভারে চলে আসে। এই পয়েন্টগুলি দিয়ে তারপরে আমরা কিছু ইনভেস্টিগেশন, এর মধ্যে কমন একটা বলি পালমোনারি ফাংশন টেস্ট, স্পাইরোমেট্রি দিয়ে যখন আমরা বলি রিভার্সিবিলিটি পজিটিভ, অ্যাজমা রোগীদের যে শ্বাসনালীটা সংকীর্ণ হয়, এটা কিন্তু আবার চিকিৎসা পেলে অথবা অনেক সময় বলে স্পন্টেনিয়াস চিকিৎসা ছাড়াও আবার পূর্বের অবস্থায় চলে আসে। যখন এগুলি পাই তখন আমরা ধরে নেই অ্যাজমা, তখনই আমরা অ্যাজমার চিকিৎসার জন্য তাদেরকে আমরা আলাদা করতে পারি যে কোনটা অ্যাজমা, কোনটা আসলে অন্য কারণে শ্বাসকষ্ট। আপনার কাছে একটু আসতে চাই, আমরা কিন্তু অনেকগুলো কারণে আসলে শ্বাসকষ্ট দেখলাম। যখন একজন রোগী এরকম শ্বাসকষ্ট সাথে হয়তো আরও কিছু উপসর্গ নিয়ে আপনাদের কাছে আসে, কিভাবে আসলে ডায়াগনোসিসটাকে কনফার্ম করা হয় যে ওনার শ্বাসকষ্টটা কী কারণে হচ্ছে, এবং সেই অনুযায়ী তখন তো চিকিৎসা দেওয়া হবে, কিভাবে ডায়াগনোসিস কনফার্ম করা হয়? এখানে একটা বিষয় হলো যে যে কোনো রোগ সম্বন্ধে জানতে হলে তার হিস্ট্রি নেওয়াটা গুরুত্বপূর্ণ, এবং এটা সময় নিয়ে আসলে রোগীর ইতিহাস নিতে হয়। হ্যাঁ, যেরকম শ্বাসকষ্টটা কিভাবে শুরু হলো, হ্যাঁ, আগে শ্বাসকষ্ট হয়েছে কিনা, হ্যাঁ, রুগী শুইলে শ্বাসকষ্ট বেড়ে যায় কিনা, অথবা পরিশ্রম করলে শ্বাসকষ্ট বেড়ে যায় কিনা, এরকম আমরা বহুবিধ আমরা প্রশ্ন করি। যেরকম যদি দেখা যায় যে বিষয়টা এরকম যে রুগী শুইলে শ্বাসকষ্ট বেড়ে যায় এবং কখনো আগে শ্বাসকষ্টের ইতিহাস ছিল না, তখন আমরা অনেক সময় ধরে নিতে পারি যে তার হয়তো হার্ট ফেলিউর ডেভেলপ করছে, যার কারণে রুগী শুলেই শ্বাসকষ্ট হচ্ছে। আবার এরকম যদি হয় যে মানে রুগীর বয়স 40-এর উপরে এবং রুগী খুবই একটা হ্যাভি স্মোকার বা স্মোকিংয়ের ইতিহাস আছে, এবং সেই সব ক্ষেত্রে দেখা যায় যে পরিশ্রম করলে অনেক ক্ষেত্রে শ্বাসকষ্ট বাড়ে, আবার প্রত্যেক বছর 2-1 বার করে শ্বাসকষ্ট বাড়ে, এই ধরনের রুগীদের সাধারণত আমরা বলি যে তার সিওপিডি হয়ে থাকতে পারে। আবার এরকম যদি হয় যে তার অ্যালার্জিক সমস্যাগুলি রয়েছে, যেমন অ্যালার্জিক রাইনাইটিস, কনজাংটিভাইটিস, এর সাথে বহু বছর যাবৎ প্রত্যেক শীতকালে তার শ্বাসকাশ বেড়ে যায়, তখন আমরা হয়তো ধরে নিতে পারি যে এটা একটা অ্যাজমা রোগী হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে ইতিহাসটা খুবই গুরুত্বপূর্ণ। আবার যদি দেখি যে কার অন্যান্য ডিজিজ রয়েছে কিনা, কারো যদি দেখা যায় যে রেনাল ফেলিউর, সে ডায়ালাসিস নেয়, তার কিন্তু অনেক সময় পালমোনারি ইডিমা হয়ে শ্বাসকষ্ট হয়। তো অ্যাসোসিয়েটেড অন্যান্য রোগ কী আছে সেটার উপর ইতিহাস নিলে আমরা শ্বাসকষ্ট সম্বন্ধে একটা ধারণা পেতে পারি। আবার দেখা যায় যে তার একটা 14-15 বছরের মেয়ে, তার কোনো সমস্যা নাই, হ্যাঁ, চেস্টে কোনো ফাইন্ডিংস নাই, ওই ধরনের কোনো সমস্যা নাই, কিন্তু সে হঠাৎ শ্বাসকষ্ট ডেভেলপ করতেছে এবং তার আশেপাশে গার্জিয়ানরা ভয় পেয়ে যাচ্ছে। তখন স্যার যেটা বললেন যে এটা সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন হতে পারে, যেটা মানসিক কারণে শ্বাসকষ্ট। তো এই ধরনের অনেকগুলো ইতিহাস থেকে আমরা কিন্তু শ্বাসকষ্টের মূল কারণগুলো অনেক সময় অনুধাবন করতে পারি। এছাড়া আমরা যদি শর্টকাটের মধ্যে যদি পরীক্ষা নিরীক্ষার কথা বলি, তাহলে প্রথমে একটা ইম্পর্টেন্ট হবে হলো বুকের এক্সরে করা। এক্সরে করা, এখানে আমরা হয়তো দেখব যে শ্বাসকষ্টের অন্যান্য কারণগুলা, যেরকম একটা হতে পারে যে নিউমোথোরাক্স বা ফুসফুস ফেটে গেছে,
যে কোনো একটা ফুসফুস লিক হয়ে গেছে, তখন ওইটা এক্সরে দেখে নির্ধারণ করা যায়। অথবা ফুসফুসে পানি আসছে কিনা, এটা একদিকে পানি হয়ে ফুসফুসটা মানে ঘোলাটে হয়ে গেছে কিনা, এটা আমরা বুঝতে পারি। তখন এটা বলবো যে পুরা রিফিউশনের জন্য তার শ্বাসকষ্ট হয়েছে। অথবা এরকম হতে পারে বুকে একটা টিউমার হয়েছে, টিউমারের চাপে ফুসফুসের পুরো একটা অংশ চুপসায়ে গেছে, সেই কারণে তার শ্বাসকষ্ট হতে পারে। সুতরাং এখানে এক্সরে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অথবা তার সিওপিডিতে যেসব পরিবর্তন আসে ফুসফুসে, সেটাও আমরা এক্সরে দেখে নির্ধারণ করতে পারি। একটু এছাড়াও যেটা হয় আর কি, আমরা একটা ইসিজি করতে পারি। যেহেতু শ্বাসকষ্টের একটা অন্যতম কারণ হলো হার্টের কারণে হয়, তো তার ইসিজিতে কোনো বড় ধরনের মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা ইসকিমিক হার্ট ডিজিজ আছে কিনা এটা আমরা ধরতে পারি। এছাড়া আমরা অনেক ক্ষেত্রে যেটা করতে পারি যে নর্মাল একটা সিবিসি একটা পরীক্ষা করতে পারি। সিবিসি পরীক্ষায় যদি তার দেখা গেল সিভিয়ার এনিমিয়া, এই এনিমিয়ার পেশেন্ট কিন্তু হাঁটতে গেলে হয়রান হয়ে যায়, এক ধরনের শ্বাসকষ্ট ডেভেলপ করতে পারে। সুতরাং এনিমিয়াকেও মানে খাটো করে দেখলে হবে না। এছাড়া আমরা যেটা করতে পারি, যেটা আমরা স্যার যেটা বললেন লাং ফাংশন টেস্ট, স্পাইরোমেট্রি, যে এই শ্বাসকষ্টটা তার মানে অ্যাজমা দিয়ে হচ্ছে না সিওপিডি দিয়ে হচ্ছে না এক ধরনের অকুপেশনাল লাং ডিজিজ আছে, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ আছে, এগুলো দিয়ে হচ্ছে কিনা সেটা আমরা করতে পারি। আবার একটু বেশি ডিপে আর একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি, যেরকম ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, তখন আমরা বুকের একটা সিটি স্ক্যান বা এইচআরসিটি করি সুনির্দিষ্টভাবে কারণ জানার জন্য। তো এইভাবে আমরা কয়েকটা পরীক্ষার মাধ্যমে, এবং মূলত আসলে ইতিহাসের উপর নির্ভরশীল হতে হয় শ্বাসকষ্টের কারণ জানার জন্য, কিন্তু আর দু একটা পরীক্ষা দিলেই কিন্তু সহজেই আমরা শ্বাসকষ্টের কারণটা আমরা জানতে পারি। এবার একটু আপনার কাছে আসতে চাই এবং আমরা চিকিৎসা নিয়ে জানতে চাই। চিকিৎসার জন্য যেমন আমরা ইনহেলারের কথা শুরুতেই শুনেছি, আপনার কাছে সামগ্রিকভাবে কি কি চিকিৎসা অ্যাভেলেবল আছে এবং কখন কাকে কোনটা দেয়া হচ্ছে এ ব্যাপারে একটু জানতে চাই। অ্যাজমার চিকিৎসার আমাদের উদ্দেশ্য থাকে গুড কন্ট্রোল অ্যান্ড মেনটেন, মানে তার উপসর্গগুলিকে নিয়ন্ত্রণ করে এবং নিয়ন্ত্রণ অবস্থায় যাতে থাকে সেই জন্যে আমরা চিকিৎসার উপর বেশি জোর দিই। তখন আমাদের চিকিৎসার মধ্যে এখন কিন্তু ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হলো যে স্টেরয়েড। অনেকে মনে করে যে আমাদের কাছে আসলে না স্টেরয়েড খাবো, বাট অ্যাজমার কিন্তু ড্রাগ অফ চয়েস স্টেরয়েড। এখন স্টেরয়েডের বিভিন্ন ফর্মুলেটার আছে, যেমন ওরাল ফর্মে আছে, ইনজেকশন ফর্মে আছে, ইনহেলার ফর্মে আছে। এখন রোগীর সিভিয়ারিটি, কিছু অ্যাজমা আসে যেগুলোকে আমরা বলি যে অ্যাকুইট সিভিয়ার অ্যাজমা, যে তার উপসর্গগুলি হঠাৎ বেড়ে গেছে, কোনো ট্রিগার ফ্যাক্টরে এক্সপোজ হওয়ার জন্য বেড়ে গেছে। তখন সেই ক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা শুরুতে তাকে একটু অক্সিজেন দিই, তারপরে ব্রঙ্কোডাইলেটর আমরা ইনহেলার বা নেবুলাইজারের মাধ্যমে, যেটা ব্রঙ্কোডাইলেটর মানে যেটা শ্বাসের মানে সংকীর্ণতাকে প্রসারিত করবে, তারপরে আমরা কিন্তু স্টেরয়েড দিই। এই ক্ষেত্রে আমরা ইনজেক্টেবল অবস্থায় প্রেফার করি, কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা ওরাল ফর্মে দিই। এটা আমরা অ্যাকুইট এক্সাজারবেশনের জন্য। আর যারা সাধারণত যে কন্ট্রোল আছে অথবা মডারেট, মাইল্ড মডারেট অ্যাটাক আছে, যেগুলি আমাদের চেম্বারে বা হসপিটালের আউটডোরে যাদের আমরা চিকিৎসা দিই, তাদের চিকিৎসার জন্য কিন্তু আমরা ইনহেল পদ্ধতিটাকে বেছে নিয়েছি। ইনহেল পদ্ধতির সুবিধা হলো যে এখানে মিনিমাম ড্রাগে আমি ম্যাক্সিমাম ইফেক্ট পাচ্ছি, এবং ওষুধটা সরাসরি শ্বাসনালীতে যাচ্ছে, এটা ব্লাডে যাচ্ছে না, যার ফলে আমার মিনিমাম অর নো সাইড ইফেক্ট থাকবে। আরেকটা হলো যে আমি অল্প সময়ের মধ্যে আমরা ইফেক্টটা পাবো। সেই ক্ষেত্রে আমরা যেটা ইনহেল দিই, ইনহেলের মধ্যে আবার জালাল মহসিন প্রথমে দেখিয়েছিল যে বিভিন্ন ডিভাইস আছে। এর মধ্যে ইনহেলার যেটা বলি এটাকে আমরা বলি মিটার ডোজ ইনহেলার। এটার একটা অ্যাডভান্টেজ হলো যে আপনি সরাসরি ওষুধ মুখে গেল, রুগীরও টের পাবে, শ্বাসনালীতে চলে গেল। ডিসঅ্যাডভান্টেজ হলো মেজরিটি এটা নিতে জানে না। আমরা বলি যে এখানে হ্যান্ড মাউথ কোঅর্ডিনেশন, মানে চাপ এবং টান এটার মধ্যে সিনক্রোনাইজ থাকতে হবে, নাইলে ওষুধ মুখে থাকবে, শ্বাসনালীতে যাবে না, যার ফলে আমার প্রপারলি তার রেসপন্স হবে না। এটা একটা। আরেকটা হলো যে ডিপিআই, যেগুলি ক্যাপসুল আকারে থাকে এবং ডিভাইসে দিয়ে রোটেট করলে ক্যাপসুলটা ফেটে যাবে, তখন এর কন্টেন্টগুলি সে মুখ দিয়ে টেনে নেবে। সেই ক্ষেত্রে মানে অনেকের ক্ষেত্রে এটা অ্যাডভান্টেজ, কারণ এটা সে সহজে ব্যবহার করতে পারছে। তারপরে এটার আবার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। আমরা বলি যে একটা পিক ইন্সপিরেটরি ফ্লো, মানে সে যে টান দিচ্ছে তার কতটুকু ক্যাপাসিটি আছে।
আমরা বলি যে 120 ml যদি থাকে অ্যাবাভ, তখন আমরা বলি যে সে ডিপিআইটা নিতে পারবে। এর নিচে হলে এর মধ্যে ডিপিআই এর মধ্যে আরেকটা বলি ডিস্ক থাকে যেটা অ্যাকোহেলার। এটার আবার যাদের ইনহেল ক্যাপাসিটি একটু কম থাকে, দ্যাট মিন্স 60-র উপরে থাকে, তখন তারা নিতে পারবে। তাহলে এটা যদি আমরা চিকিৎসা নেই, তাকে দেই প্রপারলি, তাকে যদি ইনহেলার টেকনিকটা শিখিয়ে দেই, কারণ এখানে মেজরিটি ইনহেলার টেকনিকটা জানে না, যার ফলে ইনহেলার টেকনিকটা একটা ইম্পর্টেন্ট ইস্যু রিগার্ডিং ইউজ অফ দিস ড্রাগ। আর এই ড্রাগের মধ্যে আরেকটা আছে ব্রঙ্কোডাইলেটর, আর এটা হলো যে ইনহেল কর্টিকোস্টেরয়েড। অনেকে ইনহেল কর্টিকোস্টেরয়েড নিলে তাৎক্ষণিক কোনো আরাম পাবে না বা উপসর্গ রিলিফ হবে না, বাট রিলিভার ড্রাগ যেগুলি সালবিউটামল টাইপের, এগুলি নিলে কিন্তু তাৎক্ষণিকভাবে তার শ্বাসকষ্টটা কমে আসবে, সে তখন এটার প্রতি বেশি ঝুঁকে যায়। বাট এইটার ডিসঅ্যাডভান্টেজ হলো যে যদি প্রতিনিয়ত সে রিলিভার ড্রাগ নেয়, তাহলে তার যে ব্রঙ্কিয়াল টোন বলি আমরা, এটা কিন্তু কমে যাবে। তাদের যখন অ্যাকুইট অ্যাটাক হয়, সেই ক্ষেত্রে আমরা বলি যারা রেগুলার রিলিভার ড্রাগ নেয় তাদের লাইফ থ্রেটেনিং অ্যাটাক হতে পারে। সেই জন্য জিনা এখন যে আমাদের নিউ ট্রিটমেন্ট পলিসি, সেই ক্ষেত্রে শুধু সোললি রিলিভার ড্রাগ ইউজ করা যাবে না, রিলিভারের সাথে আমরা স্টেরয়েডও ইউজ করব। সেটাকে এখন মানে ট্র্যাক 1 ট্রিটমেন্ট বলে। সেখানে আমাদের যে লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর এবং ইনহেল কর্টিকোস্টেরয়েড কম্বাইন্ড যেগুলি আছে, সেগুলি ইউজ করলে তখন তার দুইটাই হবে, বোথ রিলিভারও হবে, প্রিভেন্টারও হবে। এই জিনিসগুলি। আরেকটা জিনিস আমরা করি যে যারা অ্যাজমা থাকে, অ্যাজমার মেজরিটি দেখা যায় ভাইরাল ইনফেকশনে এক্সাজারবেশন হয়, সেই ক্ষেত্রে আমরা ইনফ্লুয়েঞ্জার যে ভ্যাকসিনটা সেটা প্রেফার করে দিই। যদি ইয়ারলি সেপ্টেম্বর অক্টোবর মাসে নেয়, তাহলে দেখা যায় যে তার অ্যাটাকটাও কমে যায় এবং অ্যাটাক হলে ওই রকম হয় না। সুতরাং আমরা এই মডিউল ফর্ম করে আমরা যেগুলি নর্মাল আছে সেগুলির চিকিৎসা করি। আর কিছু ক্ষেত্রে আমরা বলি যে সিভিয়ার অ্যাজমা, মানে ডিফিকাল্ট টু ট্রিট অ্যাজমা, তখন তাদের ক্ষেত্রে অন্যান্য ফর্মুলেশন যেগুলি আছে ব্যবহার করা হয়। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা বেশ কিছু চিকিৎসার পদ্ধতি সম্পর্কে শুনলাম। এখানে এক ধরনের ধারণা আছে কারো কারো মনে যে অ্যাজমার জন্য যদি আমি চিকিৎসা নেওয়া শুরু করি, তাহলে ইনহেলার বা এই ওষুধগুলোর উপরে আমি হয়তো ডিপেন্ডেন্ট হয়ে যাব, ওষুধগুলো ছাড়া আমি হয়তো আর ভালো থাকতে পারবো না। সেক্ষেত্রে যদি আপনি একটু বলতেন যে এই ওষুধগুলো আসলে দীর্ঘমেয়াদী হয় কিনা, বা কতদিনের চিকিৎসা সাধারণত লাগে, এবং একজন রোগী উনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা কতখানি? আচ্ছা, এটা খুব একটা কমন প্রশ্ন। রোগীরা অনেক সময় এসে জিজ্ঞেস করেন যে আমি ভালো হব কিনা। হ্যাঁ, এবং প্রথমে যখন অ্যাজমা ডায়াগনোসিস হয় এবং যেটা আমরা ইনহেলার দেওয়ার রোগীকে চেষ্টা করি, তখন তারা বলে যে স্যার ইনহেলার ছাড়া অন্য ওষুধ দেন। হ্যাঁ, ইনহেলার দিয়েন না, তাহলে এটা পুরো আমি অভ্যস্ত হয়ে যাব এবং পরে এটা ছাড়তে পারবো না। আসলে যেটা বলতেছিলাম যে এবারকার যে প্রতিপাদ্য বিষয়টা, ইনহেল ড্রাগগুলা সবার কাছে, অ্যাজমা রোগীদের কাছে পৌঁছায় দেওয়া, এটা আসলে খুবই যুক্তিযুক্ত। কারণ আমি আগেই বলেছি যে অপচিকিৎসা বা যে আংশিক বৈজ্ঞানিক চিকিৎসা যেগুলি আছে, যেগুলো ট্যাবলেট মানুষ খায় আর কি, ট্যাবলেটটা কী হবে, খাওয়ার পর এটা পেটে যাবে, পেটে থেকে রক্তে যাবে এবং কিছু একটা অংশ ফুসফুসে পৌঁছাবে। এই যে রক্তের মাধ্যমে যে ফুসফুসে পৌঁছালো, এখানে অন্যান্য অর্গানগুলোও কিন্তু ইনভলভমেন্ট হয়, যার ফলে একটা শরীরে বিভিন্ন জায়গায় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় এই খাওয়ার ওষুধের মাধ্যমে, এবং এখানে ওষুধটা দিতে হচ্ছে প্রচুর পরিমাণে। কিন্তু আপনি যদি ইনহেলারের মাধ্যমে এই ওষুধটা সরাসরি মানে ফুসফুসে পৌঁছিয়ে দেন, তাহলে সেখানে লাগতেছে খুবই সামান্য পরিমাণ ওষুধ। একটা উদাহরণস্বরূপ বলি, যেরকম সলবুটামল ট্যাবলেট, এটা একসময় ভেন্টোলিন ট্যাবলেট মানে বাজারে বা ব্রডিল ট্যাবলেট নামে পাওয়া যায়, 4 মিলিগ্রাম ট্যাবলেট, অর্থাৎ এখানে মানে 4000 মাইক্রোগ্রাম ওষুধ রয়েছে। অথচ একটা ইনহেলের মাধ্যমে আমরা যখন 2টা পাফ নিতে বলি আর কি, সেখানে আমরা দিচ্ছি মাত্র 200 মাইক্রোগ্রাম। তার মানে এখানে আসলে কত কম পরিমাণ ওষুধ আমরা ফুসফুসে পৌঁছায় দিচ্ছি। অনেক সময় দেখা যায় যে ভেন্টোলিন ট্যাবলেট খেলে শরীর কাঁপে, বুক ধড়ফড় করে, কিন্তু আমি যখন ইনহেলারের মাধ্যমে নিচ্ছি, খুব কম ক্ষেত্রেই এই লক্ষণগুলো কিন্তু পাওয়া যায়। সুতরাং এখানে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। আর ইনহেলারের যে ওষুধ থাকে, এটা কিন্তু সাধারণ মানে খাওয়ার ট্যাবলেটেই পাওয়া যায়,
যে যেসব ওষুধ খেলে নেশাগ্রস্ততা হয় এই ধরনের কোনো নেশা জাতীয় দ্রব্য এইসব ওষুধে নাই এবং এই ইনহেলার ওষুধের মধ্যেও নাই। সুতরাং এইটার উপর ডিপেন্ডেন্সি যে ডেভেলপ করবে বিষয়টা এরকম না। এটা একটা অ্যাজমাটা একটা ক্রনিক ডিজিজ আর কি। এটা যে পুরোপুরি ভালো হয়ে যাবে এটা আমরা বলবো না, কিন্তু এটা আসলে খুব ভালো একটা গুড কন্ট্রোল সম্ভব। আমরা বলি যে রিমিশন হয়ে যায়, অর্থাৎ অনেক ক্ষেত্রে সিমটমটা অনেক দিনের জন্য দমন হয়ে যেতে পারে নিয়মিত ওষুধ ব্যবহারের মাধ্যমে। আমরা এই ইতিহাসও জানি যে অনেক অ্যাথলেট যারা অ্যাজমাটিক রোগী ছিল একসময় তারা কিন্তু অলিম্পিকে সোনা জয় করেছেন। আবার অনেক সময় দেখা গেছে যে বিখ্যাত সাঁতারু যারা অনেক সময় অ্যাজমা রোগী হয়েও মানে সাঁতারে পুল কাঁপিয়ে বেরিয়েছেন, মেডেল পেয়েছেন। সুতরাং করলে সম্পূর্ণরূপে ভালো থাকা সম্ভব, নিয়ন্ত্রণে রাখা হ্যাঁ, সম্ভব। সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ রাখা সম্ভব। তো এটা আমরা ওভাবে বলবো না যে একদম ভালো হয়ে যায়, কিন্তু এটা আসলে রিমিশন হয়ে যায়। একদম যখন দমন অবস্থায় থাকে তখন সে কিন্তু একদম পুরোপুরি স্বাভাবিক মানুষ, সব ধরনের স্বাভাবিক কাজকর্ম করতে পারে। সুতরাং আমরা বলবো রোগীদের আপনারা ইনহেলারকে আপনারা প্রাধান্য দিন এবং সুস্থ থাকুন, অ্যাজমা যথাযথ মানে মানে চিকিৎসা নিন। এবং অনেক সময় মা বাবারা চিন্তিত থাকে এই ছোট বয়সে অ্যাজমা ডেভেলপ করছে বাচ্চার, বড় হলে কি না কি অবস্থা হবে। আপনি যদি ছোট বয়সেই সুচারুভাবে ইনহেলার টেকনিক শিখিয়ে দিয়ে তার চিকিৎসা শুরু করেন, ইনশাল্লাহ সে একজন পূর্ণাঙ্গ মানুষ, যে পারফরমেন্স করে সে একই পারফরমেন্সের মধ্যে দিয়ে সে যাবে। ধন্যবাদ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে যে অ্যাজমা নিয়ে আমাদের দর্শকদেরকে এত কিছু জানানোর জন্য অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, অপসনিন ফার্মার সৌজন্যে বিশ্ব অ্যাজমা দিবস উপলক্ষে আমাদের আজকের বিশেষ আয়োজন এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ।